পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য সম্ভাব্য সফরসূচি চূড়ান্ত করেছে বিসিবি। 17 এপ্রিল প্রথম ওয়ানডে ঢাকা খুলনা থাকলেও ভেন্যুর তালিকায় নেই চট্টগ্রাম। দেশের বিসিএল বাদ দিয়ে আইপিএল খেলতে ভারতে গেলেন সাকিব আল হাসান। টি-20 এ আসরে খেলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস বাড়ানোর দাবি। আমার কাছে মনে হয় না যে বিসিএল থেকে কোনো অংশে কম কম্পিটিটিভ ক্রিকেট হবে। সো কম্পিটিটিভ ক্রিকেট যত বেশি হয় ততই ভালো। আমাদের ফেভারিট হিসাবে টুর্নামেন্ট সিরিজটা শুরু করা উচিত এবং অবশ্যই ওডিআই সিরিজ আমাদেরই জেতা উচিত। পদত্যাগপত্রের ভাষার ভুল ব্যাখ্যা দিয়েছে আইসিসি, দাবি সদ্য বিদায়ী সভাপতি মুস্তফা কামালের। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ নিয়ে জরুরি সভায় বসতে যাচ্ছে বিসিসিআই। বিপিএল ফিক্সিং এ শিহাব ও আশরাফুলের সাথে আরো অনেকের জড়িত, দাবি ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সাবেক কোচ ইয়ান পন্টের। সাঙ্গাকারাকে আরো 1 বছর টেস্ট খেলার অনুরোধ লঙ্কান ক্রীড়ামন্ত্রীর। এবং আবারও পেছালো বাংলাদেশ পেশাদার ফুটবল লিগ, কাল থেকে শুরু হচ্ছে না। জুনে বিশ্বকাপ বাছাই পর্যন্ত কোচ ক্রুইফের চুক্তি বাড়িয়েছে বাফুফে। দেখছিলেন খেলার সময় শিরোনামগুলো। দেশ বিদেশের খেলাধুলার সব খবর ও বিশ্বকাপের নানা খবর নিয়ে সাজানো আমাদের এই নিয়মিত আয়োজন। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শান্ত বিশ্বাস। দর্শক, আমাদের আজকের আয়োজনে বিশ্বকাপের নানা খুঁটিনাটি ও বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জালাল ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জালাল ভাই, আপনার সঙ্গে যেহেতু ক্রিকেটের মানুষ, ক্রিকেট নিয়ে আলোচনা করব, তার আগে পাকিস্তানের সফরসূচি নিয়ে আমাদের একটা নিউজ আছে, আমরা একটু দেখে আসি। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য সম্ভাব্য সফরসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পূর্ণাঙ্গ এই সিরিজে ভেন্যুর তালিকায় নেই চট্টগ্রামের নাম, তবে ঢাকা ও খুলনার ভেন্যু পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন। এছাড়া আগামী বছরের মধ্যেই মিরপুর স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানোর কথাও জানান তিনি। সিরিজের লভ্যাংশ কখনো বা হোম সিরিজ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমনই কিছু অযৌক্তিক দাবিতে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল পাকিস্তানের বাংলাদেশ সফর। তবে বিসিবির সাংগঠনিক দক্ষতায় সব সংশয়ের পর এই সফর নিশ্চিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে 13 এপ্রিল বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। তাই পুরো সিরিজের সম্ভাব্য সফরসূচি তৈরি করেছে বিসিবি, যা পাঠানো হয়েছে পিসিবিতে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। এই দুই দলের ক্রিকেটীয় লড়াইয়ের মঞ্চ মিরপুর ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। ওই দুটি মাঠই পুরোপুরি প্রস্তুত বলে দাবি বিসিবির ভেন্যু ম্যানেজারের। মাঠ এবং উইকেট আপনারা দেখেছেন, 100% ওকে এবং রেডি ফর প্লে। পাকিস্তান টিম 13 তারিখে আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক মান অনুযায়ী পাকিস্তান ট্যুরের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। উইকেট, আউটফিল্ড এবং অল দি ফ্যাসিলিটিস আমাদের ঠিক সময় মতো আপনারা দেখবেন। আর এপ্রিল মে মাসে বাংলাদেশের ক্রিকেট আকাশে বৃষ্টির আনাগোনা থাকে, তাই অনাকাঙ্ক্ষিত অতিথি বৃষ্টিতে যেন বাংলাদেশ পাকিস্তানের খেলায় প্রভাব ফেলতে না পারে তার ব্যবস্থাও নিয়েছে ক্রিকেট বোর্ড। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে খুলনা এবং ঢাকা মুষলধারে বৃষ্টি শেষ হওয়ার আধা ঘন্টার ভিতরে কিন্তু আমরা আবার খেলা শুরু করতে পারবো। মডার্ন যে ড্রেনেজ সিস্টেম, যেমন মাঠের নিচে আমাদের ফিল্টারিং সিস্টেম, নেটিং সিস্টেম অলরেডি ডান। এদিকে মিরপুর স্টেডিয়ামের আসন সংখ্যা 25,000-এর কিছু বেশি, অথচ দেশের ক্রিকেট রোমান্টিকদের গ্যালারিতে বসে প্রিয় বাংলাদেশের খেলা উপভোগের চাহিদা আকাশচুম্বী। তাই মিরপুর স্টেডিয়ামের বর্তমান আসন সংখ্যা দ্বিগুণ করার কথা ভাবছে বিসিবি। আমাদের প্ল্যান আছে 40 থেকে 45,000 নিয়ে যাওয়ার এবং প্রি ফেব্রিকেটেড স্ট্রাকচার করে স্টেডিয়ামের চারিদিকে 3 তলা গ্যালারি করার একটা প্ল্যান আছে। 2011 বিশ্বকাপের পর এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বিসিবির তৎকালীন সভাপতি আহম মুস্তফা কামাল, যা এখনো বাস্তবে রূপ নেয়নি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম পাকিস্তানের সফরসূচি নিয়ে যে রিপোর্টটি, সেই রিপোর্টটি জালাল ভাই আপনিও দেখলেন। পাকিস্তানের সূচি নিয়ে আলোচনা করব, তার আগে একটু বিশ্বকাপে ফিরে যেতে চাই। আপনি বিশ্বকাপের মাঠে ছিলেন, বাংলাদেশ দলে খেলা দেখেছেন। বিশ্বকাপটা আপনি কিভাবে উপভোগ করেছেন? বিশেষ করে বাংলাদেশের খেলা খুব কাছ থেকে দেখেছিলেন আপনি। আপনি ভালো করে জানেন যে আমাদের ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অস্ট্রেলিয়া ভেন্যু নিয়ে অনেক কিছু আলোচনা ছিল, বিকজ অস্ট্রেলিয়া কন্ডিশনে, নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ কেমন খেলবে, ফাস্ট উইকেট, বাউন্সি উইকেট, অনেক কিছুই অনেক রকম আলোচনা সমালোচনা অনেক কিছুই ছিল, অনেক ধরনের কথাই ছিল যে আমরা পারবো কিনা। অনেকে বলতো হয়তো আমরা ফেলও করব। যদি আপনি এই আসপেক্টে দেখতে চান, ডেফিনেটলি উই হ্যাভ ডান ব্রিলিয়ান্ট একটা পারফরমেন্স হয়েছে এখানে এবং বাংলাদেশ দল অবশ্যই ভালো খেলেছে।
এবং আপনারা বিশ্বকাপের আগে কিন্তু ব্রিসবেনে একটা অনুশীলন ক্যাম্পও আয়োজন করেছিলেন এইসব আলোচনা থেকে বোধহয়। এক্স্যাক্টলি। ওইখানে যাওয়ার আগে এখানে আমাদের যখন ট্রেনিং চলছিল এখানে কোচ একটা ভালো জিনিস ইন্ট্রোডিউস করেছিল, সেটা হচ্ছে যে আপনার এখানে মোজাইক একটা স্ল্যাবের উপরে, আচ্ছা, গ্রানাইট স্ল্যাবের উপরে, গ্রানাইট ওইখানে ওদের ব্যাটিং প্র্যাকটিস করা হয়েছিল। তো এটা কিন্তু অনেক কাজে দিয়েছে। এরপরে ব্রিসবেনে গিয়ে যে 3 সপ্তাহ একটা ট্রেনিং হয়েছিল, এখানে 3 সপ্তাহে 2টা আমরা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। তারপরে হয়তো আমরা প্র্যাকটিস ম্যাচে আমরা ওরকম সফল হতে পারিনি, কিন্তু এটাও কিন্তু একটা ভালো একটা প্রিপারেশন ছিল সেখানে। আর ওভারঅল বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স, বিশেষ করে নতুনদের পারফরমেন্স আপনারা কিভাবে দেখেছেন? এখানেও সৌম্য সরকার জানেন যে আপনার 15 জনের মধ্যে ছিল, তাকে নিয়েও কিন্তু এখানে অনেক কথা হয়েছিল যে ও একটা জাস্ট একটা আপকামিং একটা প্রমিজিং ব্যাটসম্যান, সে ওখানে গিয়ে কি কেমন করবে না করবে, কিন্তু কোচ কিন্তু তার উপর একটা কনফিডেন্স ছিল। সে ওইখানে গিয়ে প্রমাণ করেছে না, সে তার নিজের জায়গায় ওখানে করে নিয়েছে। হি হ্যাজ ডান রিয়েলি ওয়েল। অ্যাট দ্য সেম টাইম তাসকিনকেও নিয়ে একটা সমস্যা ছিল, হি হ্যাজ অলসো ডান ওয়েল। সাব্বির, অন্যরা, আরাফ হাসান, মানে যাদেরকেই সুযোগ দেওয়া হয়েছিল তারা ভালো। Exactly. এখন তার মানে হচ্ছে বিশ্বকাপের যে ধারাবাহিকতা বাংলাদেশের, সেই ধারাবাহিকতা আর দেখানোর আরেকটা সিরিজ কিন্তু হোমে চলে আসছে, সে পাকিস্তানের বিপক্ষে আমরা দেখলাম সূচি চূড়ান্ত। তো পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে আসলে কি কি পরিকল্পনা আপনারা কেমন করছেন? আপনি যেটা বললেন যে ব্রিসবেনে যেমন আপনারা ক্যাম্প করেছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে কি বিসিবির আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা? যেহেতু তারা মাত্র খেলে এসছে একটা ওয়ার্ল্ড কাপে, বড় একটা ট্যুর করে এসছে তারা, তার আগে বাংলাদেশে খেলা ছিল, বাংলাদেশে খেলার পরে তারা পরে চলে গিয়েছিল অস্ট্রেলিয়াতে। এবার কিন্তু ক্রিকেটের সিজনটা খুব বড় ছিল, এসে কোচ তাদের 2 সপ্তাহের একটা রেস্ট দিয়েছে। এরপরে কিন্তু শুরু হয়ে যাবে ক্যাম্পিং। অলরেডি বিসিএল শুরু হচ্ছে, বিসিএল আবার ওয়ানডে বিসিএল চালু করেছেন এর মাঝে প্রস্তুতির জন্য। এক্স্যাক্টলি। এখানে আপনি জানেন যে ওয়ানডে ম্যাচ খেলা হবে, তার জন্য অনেকগুলা 4টা দলই তাদের অনুশীলন শুরু করেছে, সেখানেও কিন্তু একটা ভালো একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর কোচ এখনো আসেনি, তাই ইন দ্য মিন টাইম যেহেতু বিসিএল খেলবে, তারা বিসিএল খেলে কিন্তু একটা ভালো একটা তাদের কন্ডিশন ওয়ানডে প্রিপারেশন হবে। কারণ 2019 বিশ্বকাপ আমরা শুনলাম 10 দলের যেখানে বাছাই পর্ব, সেখানে রেটিং বাড়ানোর জন্য পাকিস্তানের বিপক্ষে সিরিজটা কি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট না? ডেফিনেটলি প্রতিটা ম্যাচ আমাদের জন্য এখন ভেরি ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে কয়েকদিন পরে আমরা যখন নেক্সট ওয়ার্ল্ড কাপ হবে, তার আগে একটা কোয়ালিফাইং রাউন্ড খেলতে হবে। কোয়ালিফাইং, যদিও আমাদের এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের পয়েন্টের ডিফারেন্সটা একটু বেশি না, আছে একটু বেশি আছে, মানে তেমন বেশি না, কিন্তু এটাকে কভার করতে হলে আমাদের অনেকগুলো ম্যাচ জিততে হবে এবং বড় বড় ম্যাচগুলো জিততে হবে। তো আমার মনে হয় যে আমাদের টিম যেভাবে খেলে এসছে এখন, যে তাদের যে কনফিডেন্স, যে টিম স্পিরিট, দে শুড প্লে ওয়েল। তারা নিজেরাও, আপনি জানেন একটু আগে দেখেছেন যে সাকিব বলেছে যে আমরাই ফেভারিট, তার মানে যে ইজ ভেরি কনফিডেন্ট যে আমরা ভালো করব। এটা একটা ভালো একটা সাইন। আরেকটা জিনিস হচ্ছে, মানে এবার ভেন্যুর তালিকায় আসলে খুলনা রাখা হয়েছে। আমরা জানি যে আমাদের চট্টগ্রামকে লাকি ভেন্যু বলা হয়, কিন্তু চট্টগ্রামকে আসলে বাদ দিয়ে চিটাগংয়ে খেলাটা দেওয়া হয়নি এই জন্য যে আপনি জানেন সামনে মেয়র ইলেকশন আছে, আর এমন ভাবে এখন স্কেজুয়ালটা হয়ে গেছে যে সময়টা এখানে ইলেকশন হবে সেই সময় আবার খেলা চলবে। তো এই জন্য আমরা চিটাগংয়ের পরিবর্তে খুলনাকে নিয়েছি, আর মোস্ট অফ দ্য ম্যাচ আমরা ঢাকাতেই রেখেছি, মানে চট্টগ্রামে বাদ দেওয়ার আসলে ইলেকশনের কারণে। 5 এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল বাদ দিয়ে আইপিএল খেলতে ভারতে গেলেন সাকিব আল হাসান। এই মাসে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টেস্টের হোম সিরিজ। তবে সাকিব বিসিবির ছাড়পত্র নিয়ে টি-20 আসর আইপিএল খেলতে গেলেন। তবে সাকিব বলছেন এটা হোম সিরিজের প্রস্তুতি। সেই সঙ্গে সাকিব ভারতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচে ঘটে যাওয়া ঘটনাকে ক্রিকেটের অংশ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলবে বলেও আশা করেন এই অলরাউন্ডার। নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে গেল বছরে বিভিন্ন মেয়াদে শাস্তি পান সাকিব আল হাসান। এরপর বছরের শেষের দিকে তার বহুল আলোচিত বিদেশে লিগ খেলার অনাপত্তিপত্র দেয় বিসিবি। মুক্ত সাকিবের প্রতি তাই বিশ্বকাপে দেশবাসীর প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু 2-2 4 মেলাতে পারেননি তিনি। 6 ম্যাচে ব্যাট হাতে মাত্র 196 রান করেন সাকিব, বল হাতে নেন মাত্র 8 উইকেট। এদিকে দরজায় কড়া নাড়ছে অনেক গুরুত্বপূর্ণ পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডের হোম সিরিজ। এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ভালো করতে বিসিবি 5 এপ্রিল থেকে শুরু করছে বাংলাদেশের ঘরোয়া লিগের ওয়ানডের জমজমাট আসর বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল। কিন্তু সাকিব কিনা বিসিবির ছাড়পত্র নিয়ে চলে গেলেন টি-20 আসর ভারতের আইপিএল খেলতে, যেটি সাকিবের ভাষায় টেস্ট ও ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস বাড়ানোর প্রস্তুতি। আমার কাছে মনে হয় না যে বিসিএল থেকে কোনো অংশে কম কম্পিটিটিভ ক্রিকেট হবে। সো কম্পিটিটিভ ক্রিকেট যত বেশি হয় ততই ভালো। পাকিস্তান সিরিজ তো অবশ্যই মাথায় থাকবে, বাট অ্যাট দি সেম টাইম ফার্স্ট 2টা ম্যাচ যদি আমি খেলি আর ভালো খেলতে পারি, ওই কনফিডেন্সটা আমার অবশ্যই কাজে লাগবে। পাশাপাশি বিশ্বকাপে যে ভারত বাংলাদেশে ম্যাচ নিয়ে এত আলোচনা বইছে তা সাকিবকে কোনো স্পর্শই করেনি। তিনি বলেছেন কলকাতার হয়ে ভালো খেলাটাই এখন তার মূল লক্ষ্য। না, আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে মাথায় রাখার মতো কোনো বিষয়। সো আমি এগুলো নিয়ে অত চিন্তাও করবো না।
আমার কাজ হবে এখন কেকেআর এর হয়ে 2টা ম্যাচ যদি খেলি ভালো পারফর্ম করা। তবে সাকিবের আশা পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার এটিই বাংলাদেশের সেরা সুযোগ। আমার কাছে তো মনে হয় যে আমাদের ফেভারিট হিসাবে টুর্নামেন্ট সিরিজটা শুরু করা উচিত এবং অবশ্যই ওডিআই সিরিজ আমাদেরই জেতা উচিত। আমি এটা বিশ্বাস করি, আমার ধারণা আমাদের টিমে যারা আছে তারা সবাইও বিশ্বাস করে এবং আমার কাছে মনে হয় এটাই আমাদের বেস্ট চান্স পাকিস্তানের সাথে একটা সিরিজ জেতার। আগামী 8 এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাকিবের বিসিএল বাদ দিয়ে আইপিএল খেলতে যাওয়ার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠেছে দুদেশের ভক্তদের আলোচনা সমালোচনার ঝড়। দেশের অলরাউন্ডার সাকিব আইপিএলে খেলতে যাওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের ক্রিকেট ভক্তরা। কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। পরে ওই ছবিতে বাংলাদেশ ও ভারত দুদেশের ক্রীড়া অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন, যেখানে বাংলাদেশ ক্রিকেট লিগে না খেলে সাকিবের আইপিএলে খেলতে যাওয়ার অসন্তোষ জানিয়েছেন দেশের অনেক ক্রিকেট ভক্ত। তারা পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে টি-20 নয় ওয়ানডে সিরিজ খেলে প্রস্তুতি নিলে ভালো হতো বলেও মন্তব্য করেন। অন্যদিকে সাকিবের আইপিএল খেলতে যাবার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ভারতীয় সমর্থকরা। দর্শক, আমরা দেখছিলাম সাকিবের আইপিএল খেলতে যাওয়া সেই রিপোর্টটি। আর আমাদের সঙ্গে আলোচনায় আছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। জালাল ভাই, আপনিও নিশ্চয় দেখলেন সাকিব আইপিএল এ খেলতে গেল, যদিও বা একটা কথা উঠেছে যে বিসিএল বাদ দিয়ে কেন আইপিএল, তো এই ব্যাখ্যাটা আসলে কি, মানে বিসিএল বাদ দিয়ে আইপিএল আসলে ছাড়পত্র তো আপনারাই দিয়েছেন। তার আইপিএলে যাওয়ার ব্যাপারে কিন্তু বেশ কয়েকদিন ধরে একটা আলাপ আলোচনা চলছিল ক্রিকেট বোর্ডের মধ্যে। আপনারা জানেন যে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, হেড কোচ, তারপর আমাদের বোর্ড সভাপতি সবাই এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত তারা তাদের মধ্যে আলাপ আলোচনা করেছে। তো হেড কোচ কিন্তু তার যাওয়ার পক্ষে রায় দিয়েছে। আচ্ছা, উনি মনে করেছেন যে যদি আইপিএলে উনি যায়, সাকিব যদি যায়, তাহলে হয়তো টিমের জন্য ভালো। আর এইটা একদিকে চিন্তা করে হি ইজ দ্য অনলি বাংলাদেশি প্লেয়ার যে আইপিএলে খেলছে। আর ট্রেনিং সেশনটা যেটা কোচ বলেছে যে আমার ট্রেনিং সেশন শুরু হচ্ছে 11 তারিখের থেকে 10-11 তারিখের দিকে। তো সাকিব খুব একটা মিস করছে না, হয়তো বিসিএল মিস করছে। তো মনে করছে যে বিসিএলটা খেলা থেকে যদি ওইখানে গিয়ে আইপিএল খেলতে পারে তাহলে হয়তো ম্যাচ প্র্যাকটিসটা সে মিস করবে না। তার জন্যই হয়তো তাকে পারমিশন দেওয়া হয়েছে এখানে যাওয়ার জন্য। না কিন্তু মানে অনেকেই মানে দেখলাম ভক্তরা বলছে যে ওয়ানডে সিরিজের যেখানে টুর্নামেন্ট সেখানে টি-20 খেলে আসলে প্রস্তুতিটা কতটা ভালো হবে। টি-20 ওয়ানডেতে তার মানে 2টা ম্যাচ খেলতে পারবে। আমার মনে এটা একটা নিজের কনফিডেন্সের ব্যাপার আছে। যদি সে টি-20 তে ভালো খেলে ডেফিনেটলি আমার মনে ওয়ানডেতে এসে ভালো খেলবে। খুব একটা ডিফারেন্স আমার মনে হয় না হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে জালাল ভাই, মানে এই যে অনেকেই বলছিলেন যে বিসিএলটা কিন্তু আপনারা হঠাৎ করে আয়োজন করলেন পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতির জন্য, তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের আসলে বার্ষিক ক্যালেন্ডার বা সূচিটা কি এখন যেহেতু ক্রিকেট আমাদের এগিয়ে যাচ্ছে, মানে এটা কতটা প্রয়োজন আমাদের আসলে একটা বার্ষিক ক্যালেন্ডার তৈরি করা ক্রিকেটের জন্য? প্রতি বছরে কিন্তু একটা ক্যালেন্ডার বিসিবি থাকে, আগেই থাকে। আমরা জুন মাসের মধ্যে আমরা একটা ক্যালেন্ডার করে ফেলি যে নেক্সট জুন টু জুন আমাদের কি টুর্নামেন্ট দেশের মাটিতে বা বাইরে প্রোগ্রাম থাকবে। তো এর মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ ছিল, তার আগে কিছু আমাদের ঘরোয়া ক্রিকেট ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গত বছর আমাদের জানুয়ারি মাসে একটা জানেন যে 2014 এর পরে কিছু এখানে পলিটিক্যাল আনরেস্ট ছিল। এতে কিন্তু আমাদের যে স্বাভাবিক যে ক্যালেন্ডার যেটা ছিল ওটাতে কিছুটা ব্যাঘাত ঘটে, যার জন্য ওইগুলোকে কভার করতেই কিন্তু এই বছর আমাদের ক্যালেন্ডারটা ঠিক প্রপারলি আমরা করতে পারিনি। সেটা একটা এফেক্টটা রয়ে গেছে। আমার মনে হয় না আগামীতে আর এটা কোনো সমস্যা হবে। তো ডেফিনেটলি আমাদের আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, আমরা যেটা করি যে অনেকে চায়, অনেক দলগুলো চায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররা তাদের দলে খেলুক, এটা লিগে হোক, এটা ন্যাশনাল লিগে হোক বা মেট্রোপলিস লিগে হোক, তারা চাচ্ছে যে তাদের নিয়ে যাতে আমাদের লিগ করা হয়। এটা কিন্তু মাথার থেকে সরিয়ে ফেলতে হবে। কারণ কোনো দেশে আপনি দেখবেন, ইন্ডিয়াতে দেখেন, অস্ট্রেলিয়াতে দেখেন, বিগ ব্যাশ যখন খেলা হচ্ছে তখন কিন্তু পাশাপাশি কিন্তু এখানে তাদের সিরিজ চলছে, সিরিজে কিন্তু ন্যাশনাল প্লেয়াররা খেলছে, তারা তো আর বিগ ব্যাশ খেলতে পারছে না। বিগ ব্যাশ ইজ সো ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের মেন্টালিটিটা কিন্তু ওই আমাদের মাইন্ডসেটটা কিন্তু ওইভাবে করতে হবে, যখন আমাদের ডোমেস্টিক খেলা হবে, যদি আমাদের কোনো ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট থাকে, আমরা দুটোকে এক করতে পারবো না, তাহলে কিন্তু আবার আপনার ক্যালেন্ডারে আবার কিন্তু একটা সমস্যা হবে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে তাদের ছাড়াই আমাদের মেট্রোপলিস লিগ খেলতে হবে, আমাদের ন্যাশনাল লিগ খেলতে হবে তাদের ছাড়া। তারা যখন আবার ফ্রি থাকবে ডেফিনেটলি তারা গিয়ে আবার ন্যাশনাল লিগ অথবা মেট্রোপলিস লিগ, তাতে করে হয়তো আবার নতুন যারা রয়েছে তাদেরও আসলে কিন্তু যখন ন্যাশনাল টিমে প্লেয়ার থাকে না তখন কিন্তু নতুন অনেকেই সুযোগ পায়। অবশ্যই এখানে একটা সুযোগ থাকে, তারা বেশি করে ম্যাচ খেলার একটা সুযোগ পায়।
তাদের একটা দেখানো। আর এমনিতেই তো আগামী বছর আমাদের অনেকগুলো সিরিজ রয়েছে, আন্তর্জাতিক সিরিজ রয়েছে। যদিও বা জালাল ভাই মানে যেই ব্যাপারটা হচ্ছে যে বিসিএল যেই ধরনের টুর্নামেন্ট, সেখানে আসলে সাকিবের মতো ক্রিকেটার যদি থাকতো বা দলীয় কম্বিনেশন বা যারা দেশে রয়েছে তাদের কি একটা মোটিভেশন হতো না? না, অবশ্যই, মানে definitely। দুটো ম্যাচের জন্য আসলে আইপিএল খেলতে যাওয়াটা মানে নিশ্চয়ই আমি মনে করি যে যত এর মধ্যে হয়তো ন্যাশনাল প্লেয়ার খেলবে তাতে হয়তো টিমের এনকারেজও বাড়বে, টিমের মধ্যে অন্য প্লেয়ারদের মধ্যে। সাকিবকে দেখে সাকিবের যারা জুনিয়র টিমমেট আছে তাদেরও তারাও একটা এখানে ইন্টারেস্ট পেত। তো সেই দিক দিয়ে হয়তো তারা কিছুটা ডিপ্রাইভ হবে। তা আমার মনে হয় যে এখানে যদি আপনি ওভারঅল ইন্টারেস্ট দেখেন তাহলে আমার মনে খুব একটা ক্ষতি হবে না বাংলাদেশ দলে। আর তারপরে আপনাদের বোর্ড কিন্তু কয়েকটি উদাহরণ দিয়েছে যে ডিসিপ্লিনের ব্যাপারে মানে কতটা কঠোর আপনারা হয়েছিলেন। আপনারা অতীত দেখেছেন যে আমরা টিম ডিসিপ্লিন নিয়ে আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করি না এবং আমরা সবসময় একটা জিরো টলারেন্স শো করেছি। আইসিসির অসাংবিধানিক কার্যক্রমের প্রতিবাদে বুধবার পদত্যাগপত্র জমা দেন সংস্থাটির সদ্য পদত্যাগী সভাপতি মুস্তফা কামাল। তবে আইসিসির ওয়েবসাইটে পদত্যাগপত্রের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে প্রতিবাদ জানান কামাল। এদিকে কামালের পদত্যাগের পর ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ নিয়ে সপ্তাহখানেকের মধ্যে সভায় বসবে বলেও খবর প্রকাশ পেয়েছে। আইসিসি থেকে সদ্য পদত্যাগী সভাপতি মুস্তফা কামাল দেশে ফিরে তার পদত্যাগপত্র জমা দেওয়ার পাশাপাশি আইসিসির অসাংবিধানিক কার্যক্রমের সমালোচনা করেন। এছাড়া পদত্যাগপত্রে আইসিসির সভাপতি হতে সাহায্য করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানান মুস্তফা কামাল। তবে মুস্তফা কামালের পদত্যাগপত্র গ্রহণের পর আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তার পত্রের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানান মুস্তফা কামাল। তিনি দাবি করেন আইসিসির কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক, তবে সবার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। কিন্তু আইসিসি তার দেয়া পদত্যাগপত্রের ভুল ব্যাখ্যা দিয়েছেও বলে দাবি করেন তিনি। এদিকে কামালের পদত্যাগ চেয়ে তার করা নানা মন্তব্য নিয়ে সরগরম কলকাতার গণমাধ্যম। সেখানে বলা হয় মুস্তফা কামাল আইসিসির উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পর্কে নেতিবাচক কর্মকাণ্ড প্রকাশের যে হুমকি দিয়েছেন তা তার বক্তব্যে প্রকাশ পেয়েছে। এছাড়া কামাল শ্রীনিবাস সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তাও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। অন্যদিকে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড এক সপ্তাহের মধ্যে জরুরি সভার ডাক দিয়েছে, যেখানে মূল আলোচনা হবে ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে। তবে বিসিসিআই এর এক কর্মকর্তা জানিয়েছেন শ্রীনিবাসন সম্পর্কে মুস্তফা কামালের করা মন্তব্য কর্তৃপক্ষ এই সভায় আলোচনা করতে যাচ্ছে। এছাড়া কামালের বক্তব্য নিয়ে মুখ খুলতে রাজি হননি বিসিসিআই বস জগমোহন ডালমিয়া। তবে আলোচনা সমালোচনা যাই হোক, সবার প্রত্যাশা এখন একটাই, বাংলাদেশের ক্রিকেটের আকাশে যেন কোনো অশুভ ছায়া না আসে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এদিকে আইসিসির সভাপতির পদ থেকে মুস্তফা কামালের পদত্যাগকে দেশের স্বার্থ বিবেচনায় সম্মানজনক, তবে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ওপর এর প্রভাব পড়বে বলে মনে করেন দেশের ক্রীড়া বিশ্লেষকরা। তারা পদত্যাগের বিষয়টিকে সাধুবাদ জানালেও এর সুদূর প্রসারী প্রভাব থেকে দেশের ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখতে সংগঠকদেরও সাহসী ভূমিকা রাখতে হবে বলে জানান। মুস্তফা কামালের আইসিসি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন গণমাধ্যমে এখনো চলছে নানা আলোচনা সমালোচনা। সারা বিশ্বের ক্রীড়াঙ্গনে অন্যান্য খেলার চেয়ে ক্রিকেটের জন্যই বাংলাদেশের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আর মুস্তফা কামালের এই বিষয়টি সেই ক্রিকেট সহ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভবিষ্যতে বাংলাদেশকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করতে পারে। সেই পরিস্থিতি কি রকম হতে পারে তা নিয়ে নানা মতামত তুলে ধরলেন বাংলাদেশের ক্রীড়া বিশ্লেষকরা। পাশাপাশি তাদের ধারণা কামালের এমন সিদ্ধান্তে দেশাত্মবোধ ফুটে উঠলেও বিশ্ব ক্রীড়াঙ্গনে এরকম আবেগের স্থান অনেকটাই প্রশ্নবিদ্ধ। মুস্তফা কামাল সাহেবের পদত্যাগ আমাদের দেশাত্মবোধ দিয়ে যদি চিন্তা করি, এটা অবশ্যই সাধুবাদ জানাতে হবে। কারণ যে অপমানের সম্মুখীন তাকে হতে হয়েছে মেলবোর্নে, তারপরে পদত্যাগ করা ছাড়া বোধহয় তার গত্যন্তর ছিল না। আইসিসির মতো জায়গা থেকে আমাদের একজন পদত্যাগ করলেন, সেই হিসাবে ভাবমূর্তি বা একটা ভালো মেসেজ আমরা দিতে পারলাম। কিন্তু এট দ্য সেম টাইম আমি যদি ন্যাশনাল জায়গা থেকে একরকম আর স্পোর্টসের জায়গা থেকে যদি দেখি, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনও পৃথিবীর কাছে আসবে যে একটা দেশের কাছে একটা ক্রিকেট ম্যাচের একটা আম্পায়ারিং এত বড় হইতে পারে যে জন্য একটা দেশের মানে আইসিসি সভাপতি পর্যন্ত পদত্যাগ করে ফেলে। সেই সাথে ভবিষ্যতে এরকম আন্তর্জাতিক সংস্থায় এদেশের কেউ দায়িত্ব পেলে তাদেরকেও এই ঘটনার থেকে বিভিন্ন শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন তারা, যেন কাজের দক্ষতা ও পরিপক্কতা দিয়ে তারা এ ধরনের সমস্যার সৃষ্টি হওয়ার সুযোগ না দেন। এই ধরনের একটা ঘটনা, এটার কিন্তু ইম্প্যাক্ট ক্রিকেট জগতে পড়বে এবং সেটাকে যতটুকু মিনিমাইজ করে রাখা যায় এটা আমাদের ক্রিকেটের জন্য প্রয়োজন। যেখানে সাংগঠনিক ব্যাপারগুলো আছে আমাদেরকে আরো সতর্ক ও
করতে হবে। আইসিসি তো একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মর্যাদাকে মানে ভুলণ্ডিত করার আগে নিজেদের মধ্যে আলোচনা করে বোর্ডে এই প্রশ্নগুলো তোলে সেখানে প্রতিবাদ করা বা সেখানে কারেকশনের চেষ্টা করা উচিত ছিল। সব মিলিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এদেশের ক্রীড়া বিশ্লেষকরা আর কখনোই দেখতে চান না। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে আহম মোস্তফা কামালে গতকালে যে পদত্যাগ করেছেন সেই পদত্যাগ নিয়ে বিভিন্ন রকমের রিয়াকশন বা তারা কি বলছেন ক্রীড়া বিশ্লেষকরা। জালাল ভাই, আপনিও নিশ্চয়ই দেখেছেন মোস্তফা কামাল আমাদের আইসিসি প্রেসিডেন্ট পদত্যাগের বিষয়টি, যেটি নিয়ে খুব আলোচনা হচ্ছে। আবার আমরা দেখলাম বিসিসিআই তারা বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ নিয়েও বৈঠকে বসছে। তো পুরো ব্যাপারটা আসলে কেমন, মানে পদত্যাগের ব্যাপার থেকে শুরু করে বৈঠক বা আলোচনা, যে যারা বললো যে প্রভাব পড়ার ব্যাপারটি, তো সেই জায়গা থেকে আসলে কেমন ব্যাপারটা? সমস্যাটা শুরু হয়েছিল, আপনি দেখেছেন যে কামাল ভাইয়ের ট্রফি দেওয়ার কথা ছিল অ্যাজ পার আইসিসি কনস্টিটিউশন, যে 3.3 প্রতিটি ইভেন্টের যেগুলো হবে আইসিসি, এখানে কামাল ভাইয়ের ট্রফি দেওয়ার কথা অ্যাজ এ প্রেসিডেন্ট। সেখানে উনি ডিপ্রাইভ হয়েছেন, উনি দিতে পারেননি ফাইনাল ট্রফিটা। কেন আমরা এখন পর্যন্ত পরিষ্কার না, পরে আমরা কিছুটা জেনেছি। তো ডেফিনেটলি এটা খুবই দুঃখজনক। অ্যাজ পার আইসিসি কনস্টিটিউশন ওনারই ট্রফিটা দেওয়া উচিত ছিল। এটা আপনি জানেন যে গত রাত্রে কালকে আমাদের বোর্ড সভাপতি উনিও বলেছেন পুরো ব্যাপারটাই সত্যি আসলে ইজ ভেরি আনফরচুনেট। এমনকি উনি এটাও বলেছেন যে কামাল ভাইয়ের রেজিগনেশনটাও একটা আনফরচুনেট, কারণ আমরা চেয়েছিলাম উনি বাংলাদেশের থেকে রিপ্রেজেন্ট করছেন এবং আমরা ফুল 10 ইয়ার ওনার যে আইসিসি 10 ইয়ার 1 বছর এটা উনি কমপ্লিট করেই উনি রিজাইন করবেন, কিন্তু আনফরচুনেটলি উনি এটা করতে পারেন নাই। আচ্ছা, আর এবং আপনি কিন্তু আপনি মনে হয় এক পরিচালক যিনি কামাল ভাইয়ের অধীনেও ছিলেন বিসিবিতে, এখনো বিসিবিতে আসছেন। তো সেই জায়গায় আমাদের যে বলা হচ্ছে যে বিসিবির আসলে ক্রিকেট ডিপ্লোমেসি এখন খুবই গুরুত্বপূর্ণ, বা আগেও ছিল, কিন্তু এখন আমাদের ক্রিকেট এতটাই জনপ্রিয় যে বিশ্ব অন্যান্য দেশের সাথে আমাদের ডিপ্লোমেসিটা খুব বাড়ানো উচিত। তো সেই জায়গায় আসলে আপনাদের কি পরিকল্পনা আছে বা আপনারা কতটা সেটা আগাতে পেরেছেন? আমি কয়েকদিন ধরে কয়েকটা টক শোতে দেখেছি সবাই আমাদের ক্রিকেট বোর্ডের ডিপ্লোমেসি নিয়ে অনেকে প্রশ্ন করে। আমি কালকে বোধহয় একটা টক শোতে এরকম কিছু একটা ছিল, কোনো একজন ভদ্রলোক উনি বলছিলেন। তো ডিপ্লোমেসিটা আমি জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ দেই। গত বছর 2014-এ আমাদের এখানে টি-20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল। সেই সময় আপনি খালি চিন্তা করে দেখেন দেশের সিচুয়েশনটা কি ছিল। চারিদিকে বোমাবাজি চলছে, মানুষ হত্যা চলছে, সিচুয়েশন ওয়াজ ভেরি ব্যাড 5ই জানুয়ারির আগে অবস্থা। তখন আমাদের এখানে কয়েকটা সিকিউরিটি টিম এসেছিল আইসিসি থেকে, এখানে অবজারভার হিসাবে তারা এসেছিল, তার ইন্সপেকশন করেছে। তো এমন একটা সিচুয়েশন হয়েছিল যে এমন হতে পারে যে আমাদের থেকে এখান থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ এরকম খবর কিন্তু গণমাধ্যমে আসছে। পরে ছিল এশিয়া কাপ, শ্রীলঙ্কার সিরিজ, তারাও এখানে আসবে। শ্রীলঙ্কাও দোদুল্যমান ছিল তারা আসতে পারবে কিনা, তাদেরও এখানে একটা সিকিউরিটি সিচুয়েশনের ইস্যু ছিল। কিন্তু যদি আমাদের ডিপ্লোমেসি ভালোই না হতো, তাহলে আমরা আইসিসিকে এখানে যারা খেলতে এসেছিল, মেম্বার কান্ট্রি যারা খেলেছে, তাদের সাথে যদি আমাদের সম্পর্ক যদি ঠিক না থাকতো তাহলে তারা খেলতে আসতো না। তারা অনেকে সিকিউরিটি কনসার্ন ছিল। আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আমাদের ক্রিকেট বোর্ড, আদার্স অফিসিয়াল, গভর্নমেন্ট অফিসিয়ালস সবাই মিলে ডেফিনেটলি এখানে আরো যারা সিকিউরিটি এজেন্সিস ছিল আমরা তাদের সাথে নিয়ে অন্যান্য দেশের সাথে আইসিসি সিকিউরিটি টিমের সাথে আমরা একটার পর একটা আমরা সিরিজ অফ মিটিং করেছি। আমাদের বোর্ড প্রেসিডেন্ট শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের সাথে কয়েকটা মিটিং করেছে। তারপরে তাদের সাথে হেড অফ স্টেটের সাথে কিন্তু আলাপ আলোচনা হয়েছে যে শ্রীলঙ্কা আসবে কি আসবে না। তারা আলটিমেটলি অ্যাসুরেন্স দিল যে ডেফিনেটলি শ্রীলঙ্কার টিম এখানে তারা খেলতে আসবে। এবং এশিয়া কাপের প্রতিটা দলই, এমনকি পাকিস্তানেরও সিকিউরিটি টিম এসেছিল, তারাও প্রথমে কোশ্চেন করেছিল আমাদের কাছে যে তারা এখানে খেলতে পারবে কিনা। আলটিমেটলি তারাও এখানে খেলে গেছে এবং সুন্দরভাবে আমরা কিন্তু টুর্নামেন্ট এবং সফলভাবে করেছি। তাহলে এখানে ডিপ্লোম্যাসিটা কোথায় ছিল? সফল ডিপ্লোম্যাসিটা তো এখানেই। অনেকে বলেন যে আমরা তার আগে নাকি অনেক ডিপ্লোম্যাসি আরো ভালো ছিল, অন্য দেশের সাথে অনেক কথাবার্তা বলে অনেক দলকে এখানে এনেছে। 15 বছরের ক্রিকেট আর এখনকার ক্রিকেট কিন্তু এক নয়। এখন কিন্তু ক্রিকেটের ব্যাপকতা অনেক বেড়ে গেছে, আগের মতো অনেক টুর্নামেন্ট হয়ে গেছে। আগে এতগুলো টুর্নামেন্ট ছিল না, এত সিরিজ ছিল না। ক্রিকেটাররা কিন্তু এখন সময় পায় না, কিন্তু এখন আগের মতো তারা সময় দেওয়ার মতো কোনো একটা সিরিজ খেলার। সেই বিশ্বকাপে আপনাদের ডিপ্লোমেসি খুবই ভালো ছিল, বা আপনারা যেটা বলছেন আমরাও দেখেছি বিশ্বকাপ। কিন্তু এখন যে ডিপ্লোমেসি, কারণ এখন আইসিসি যে কনস্টিটিউশন রয়েছে, দুটো দেশ কিন্তু দ্বিপাক্ষিক আলোচনায় সিরিজ খেলতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এখন কি আগের চেয়ে আরো বেশি প্রয়োজন নয়? আমরা অলরেডি যে এফটিপি আমরা কয়েকটা দেশের সাথে আমরা যেগুলো বায়োলেটারাল সিরিজগুলো আমরা এখন এগ্রিমেন্ট হয়েছে,
আমরা সাইন করেছি। আমরা আগে যতগুলো টেস্ট খেলতে পারছিলাম আমরা আরো 6-7 বছর আগে, তার এখন থেকে তো আরো অনেক বেশি বেশি টেস্ট খেলা আমরা খেলবো, বেশি ওডিআই খেলবো। এবং এর মধ্যে আমি বলি আমাদের এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের পরে আপনি আনঅফিসিয়ালি বলছি আমি, অনেক দেশ কিন্তু আমাদের অলরেডি তারা অ্যাপ্রোচ করেছে আমাদের কাছে, তারা এসে এখানে ট্রাই সিরিজ খেলতে চাচ্ছে। 3-4টা দেশ অলরেডি বলছে তোমরা আমাদের সময় দাও, আমরা নভেম্বর ডিসেম্বরে এসে আমরা এখানে আমরা কয়েকটা সিরিজ খেলতে চাই। সো এটা আসলে বড় একটা ডিপ্লোমেসি, সবকিছু মাঠে ভালো খেললে সবকিছু কিন্তু ভালো হয়ে থাকে। তবে সেই জায়গায় সে ডিপ্লোমেসির জায়গায় আরেকটা চ্যালেঞ্জ বোধহয় আপনাদের সামনে অপেক্ষা করছে, যেটা আমরা দেখলাম যে ভারতের যে বোর্ড বিসিসিআই বোর্ড সভায় বসতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ নিয়ে, এবং আপনার বাংলাদেশের বন্ধু বলা হয় যে জগমোহন ডালমিয়া, তিনি এখন বিসিসিআই সভাপতি। তো সেই ক্ষেত্রে ভারতের আগামী হোম সিরিজটা নিয়ে আসলে আপনারা এখন কিভাবে আগাবেন ওদের সভার পরে? আর এই যে ভারতের বিপক্ষে কিন্তু বাংলাদেশ অনেকদিন ধরে টেস্ট সিরিজ খেলছে না ভারতের মাটিতে গিয়ে, তো সেই জায়গায় আসলে আপনাদের বোর্ডের এই মুহূর্তে করণীয় কি? মানে এই ধরনের বা সভাপতির পদত্যাগ, আইসিসি সবকিছু মিলিয়ে এখন আসলে আপনারা আরো কি মানে ডিপ্লোমেসি আরো বাড়ানো উচিত? আপনারা জানেন যে ভারত আসছে খেলতে এখানে, মানে এখনো পর্যন্ত আমরা জানি এখন শিডিউল এভাবে আছে। তবে আপনি একটু আগে বলেছেন যে নিউজে দেখাচ্ছে যে ইন্ডিয়ান কিছু মিডিয়াতে এসছে যে এটা নিয়ে বাংলাদেশ সফর করবে কি করবে না এরকম একটা ডাউট নিয়ে নাকি তারা একটা মিটিং এ বসবে। এগুলো স্পেকুলেশন, কিন্তু আমার মনে হয় টোটাল সিনারিও সেটা হচ্ছে যে আইসিসির এই ব্যাপারটা, কামাল ভাইয়ের ইস্যুটা নিয়ে যেটা হয়েছে, এটার সাথে কিন্তু বিসিসিআই এর কোনো সম্পর্ক নাই। যেটা এখানে বিসিসিআই এর সাথে আমরা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একটা ভালো একটা সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে। এটা অনেকদিন ধরেই কিন্তু এটা চলে এসছে। আমি একটু বলি, এখানে ওয়ার্ল্ড কাপ হওয়ার সময় 2014 ওয়ার্ল্ড কাপ বলেন, আমাদের এশিয়া কাপ বলেন, বিসিসিআই অলসো প্লেড এ ভেরি বিগ রোল। তখনকার বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড, তো ওরাও সেই সময় আমাদের একটা ভালো একটা সাপোর্ট দিয়েছিল। 2000 সালেও ডেফিনেট তারাও, তখন জগমোহন ডালমিয়া উনি ছিলেন আইসিসি প্রেসিডেন্ট, উনিও কিন্তু তখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন। তো উনিও কিন্তু আমাদের ঠিক সময় মতো সব জায়গায় সাপোর্ট দিয়ে গেছেন, বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট দিয়ে গেছেন। আমার মনে হয় না আমাদের মধ্যে এমন কিছু হয়েছে যেটার জন্য আমাদের এই সফরকে হ্যাম্পার করবে। না, তার মানে আপনি বলতে চাচ্ছেন আইসিসি ব্যাপারটা সম্পূর্ণ আইসিসির ব্যাপার, আইসিসি নিয়ন্ত্রণাধীন। বিসিসি এবং বিসিবির সম্পর্কটা আপনি বলছেন। কামাল ভাই কিন্তু বলেছেন যে এখানে ওনাকে এই সেম প্রশ্ন করা ছিল, আমি দেখেছি গতকালকে, উনিও বলেছে এখানে তো বিসিসিআই এর সাথে বাংলাদেশের সম্পর্কের প্রশ্ন কোনো প্রভাব নাই, তার যে সমস্যাটা হচ্ছে আইসিসির সাথে বা উনাদের। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ ওয়ান অফ দ্য মেম্বার অফ আইসিসি, এক্সিকিউটিভ কমিটিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে। এখানে প্রতিটা আইসিসি এর কর্মকর্তা কর্মচারী এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার যারা আছেন তারা কিন্তু একটা কোড অফ এথিক্স কিন্তু তারা মেনে চলতে হয়, এবং তারা সই করেছে এখানে জয়েন করার আগে। তো এই কোড অফ এথিক্সে কিন্তু আপনি আইসিসি কে কোনো মতে ডিসরেপিউট করতে পারবেন না, তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। তারপরে কিন্তু আমাদের বোর্ড সভাপতি উনি কিন্তু এই ঘটনার পরে পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছেন। এক্স্যাক্টলি, এবং আমরা আম্পায়ারের কিছু ডিসিশন নিয়ে এইগুলা নিয়ে কিন্তু আমরা অবজারভেশন আমরা দিয়েছি আমাদের, এবং এটা কিন্তু আইসিসি আমলে নিয়েছে। আচ্ছা, এবং তারা বলছে আমরা শীঘ্রই আমরা বল টু বল অ্যানালাইজ করে আমাদের কাছে রিপোর্ট দিবে। আচ্ছা, তার মানে হচ্ছে জালাল ভাই, সামনে আপনাদের যেমন অনেকগুলো সিরিজ সুখবর আছে, আবার কিছু আপনাদের দক্ষতারও কিছু চ্যালেঞ্জেরও ব্যাপার আছে। আর যে ছোট্ট করে যদি বলতেন যে বাংলাদেশের ক্রিকেট এখন যে জায়গায় রয়েছে, আপনি অনেক বাংলাদেশের ক্রিকেটকে একদম আতুর ঘর থেকে আপনি দেখছেন, আপনি ক্লাবের সাথে ছিলেন, এখন বোর্ডের সাথে আছেন। তো এই বাংলাদেশের ক্রিকেট নিয়ে আগামীতে আপনাদের আসলে তৃণমূল পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়া বা উঠে আনার জন্য কোনো পরিকল্পনা আছে কিনা, বা আপনারা কি নিচ্ছেন? উই হ্যাভ গট লট অফ ট্যালেন্ট। যারাই বিদেশি কোচ আসে তারাও অবাক হয়ে যায়, বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে। তারাই বলে এগুলোকে গ্রুম আপ করা, এই আনকাট জেমগুলোকে একটা পরিণত একটা তৈরি করা, তাদের এই জেমগুলো একটা ফুল একটা ব্লসমে নিয়ে আসার জন্য যে কাজগুলো দরকার সেগুলো আমাদের করতে হবে। এর জন্য আমি মনে করি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট গ্রাউন্ড। আপনি মাঠের আশেপাশে, ঢাকা শহরের আশেপাশে দেখেন, আপনি আবনি মাঠে যান, ওইখানে দেখবেন সকালবেলায় 25টা টিম দল প্র্যাকটিস করছে। ফার্স্ট ডিভিশন বলেন, প্রিমিয়ার ডিভিশন বা থার্ড ডিভিশন বলেন, কারণ আর কোনো জায়গা পাচ্ছে না, ওইটাই একমাত্র মাঠ যেখানে ওরা প্র্যাকটিস করে। আমার দরকার তাদের বেশি করে মাঠের ব্যবস্থা করে দেওয়া। আর একটা হচ্ছে যে আপনি ট্যালেন্ট বললেন, যে ট্যালেন্ট হান্টের জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে। তারপরে একাডেমিটা আমাদের সবসময় একটু চালু রাখা, যেখানে সবসময় আমাদের কিছু না কিছু কাজ অ্যাক্টিভিটিস চলবে। যেরকম আমরা খুব শীঘ্রই, আপনি জানেন যে আমরা একটা হাই পারফরমেন্স
একটা স্পেশাল কমিটি করেছি অন হাই পারফরমেন্স। খুব শীঘ্রই দেবেন, হয়তো 25 থেকে 30টা প্লেয়ার আমরা চারিদিক থেকে বিসিবি একাডেমির বাইরে আপনারা বিসিবি হাই পারফরম্যান্স টিম গঠন করেছেন। এক্স্যাক্টলি, এটা কাজটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আচ্ছা, আরেকটা মাঠের যে ব্যাপারটা বলে, মাঠের অপ্রতুলতা, কিন্তু আমরা কিন্তু জালাল ভাই অনেকগুলো দেখি, অনেক জায়গায় অনেক মাঠ পড়ে আছে, যেমন বগুড়ার মাঠটা আমরা ইউজ করি না বললেই হয়, বা অনেক মাঠে। তো সেই বিসিবি কি নিজের অর্থায়নে কোনো মাঠ, আমি কিন্তু কোন স্টেডিয়ামের কথা এখানে বলছি না, কোন স্টেডিয়াম সংস্কারের চিন্তা আছে আমাদের কিনা বিসিবি? কথা হচ্ছে যে আমাদের কিন্তু বড় বড় স্টেডিয়াম দরকার নাই, আমাদের কিছু পকেট মাঠ দরকার জায়গায় জায়গায়, ঢাকার কিছু বাইরে হয়তো, যেখানে আবার ঢাকার আশেপাশে, যেখানে অ্যাটলিস্ট ছেলেরা যাতে প্র্যাকটিস করতে পারে। সেক্ষেত্রে বিসিবির পক্ষ থেকে আপনারা এনএসসি এ জানিয়েছেন কিনা যে আমরা চেষ্টা করছি, সরকারের সাথে আমরা কথাবার্তা বলছি যাতে আমাদের কিছু মাঠ দেওয়া হয়। তো এই মাঠগুলো পেলে পরে হয়তো অনেক প্লেয়াররা হয়তো প্র্যাকটিস করার সুযোগ পাবে, নাহলে ফিল্ডিং প্র্যাকটিস করার কোনো জায়গা নেই। আচ্ছা, হ্যাঁ, হয়তো কোনো মতে হয়তো একটা নেট একটা লাগে, তারা ওখানে নেট প্র্যাকটিস করছে, বাট দ্যাট সেক্ষেত্রে ইজ নট এনাফ ফর বাংলাদেশ ক্রিকেট। না, সেক্ষেত্রে বলা হয় বাংলাদেশের ক্রিকেট বোর্ড হচ্ছে এখন ফাইন্যান্সিয়াল অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বিত, সেই দায়িত্বটা আপনারা নিতে যাচ্ছেন কিনা যে জমি কিনে ক্রয় করে আমরা প্র্যাকটিসের ব্যবস্থা করানো, এটা সম্ভব না, ল্যান্ড ইজ ভেরি এক্সপেন্সিভ। না, সেক্ষেত্রে আপনারা এনএসসি কে আপনারা চিঠি দিয়েছেন কিনা? আমরা জানিয়েছি, আপনারা জানেন, ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি। তার মানে হচ্ছে আমরা সুখবর পেতে যাচ্ছি যে আগামীতে আরো কিছু মাঠ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। এবং আপনি আপনার অনেক পরিকল্পনার কথা বললেন জালাল ভাই, আমরাও আশা করছি বাংলাদেশের ক্রিকেট যেভাবে আগাচ্ছে, বিশ্বায়নের কথা বলা হয় ক্রিকেটের, সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট আরো এগিয়ে যাবে, সেটা আপনারাই দায়িত্ব নেবেন, আপনাদেরই দায়িত্বটা বেশি, সেই দায়িত্বটা আপনারা পালন করবেন, সেটা আমরা আশা করি। আর আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনূসের সঙ্গে। তিনি যেমনটি আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটের প্রসারে আগামীতে নতুন মাঠের ব্যবস্থা করা হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকগুলো পরিকল্পনা নিচ্ছে, এবং যেই সম্প্রতি যে সমস্যা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট, বা আমরা বলা হচ্ছে ক্রিকেট ডিপ্লোমেসি, সেই জায়গায় উনি কথা দিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিপ্লোমেসি অনেকটুকুই ভালো থাকবে, অনেকটুকুই দৃঢ়তা থাকবে এবং মানসম্মত থাকবে, সেই প্রত্যাশা তিনি করেছেন। মোহাম্মদ আশরাফুল ও শিহাব চৌধুরীর সঙ্গে বিপিএল ফিক্সিং এ আরো অনেকেই জড়িত আছেন। বিপিএল এ ম্যাচ গড়াপেটার সাথে জড়িতদের বিপক্ষে তথ্য সংগ্রহের দাবি করে এমনটা বলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সাবেক কোচ ইয়ান পন্ট। ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকইনফোতে তিনি একথা বলেন। অন্যদিকে শ্রীলঙ্কার ক্রিকেটের স্বার্থে কুমার সাঙ্গাকারাকে কমপক্ষে আরো 1 বছর টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার আমন্ত্রণ জানালেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী। তবে এখনো ইংল্যান্ড দলে অবাঞ্ছিত রয়ে গেছেন কেভিন পিটারসন। ক্রিকেটের এমন কিছু টুকরো খবর নিয়ে থাকছে এবার প্রতিবেদন। বিপিএল এর ম্যাচ গড়াপেটার কলঙ্কের কালিমা কিছুতেই যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেটে, যাতে এবার হাওয়া দিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সাবেক কোচ ইয়ান পন্ট। জানালেন চিটাগং কিংসের বিপক্ষে বিপিএল এ ম্যাচ গড়াপেটার পরিকল্পনা করেছিলেন স্বয়ং ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কর্ণধার শিহাব চৌধুরী, যাতে অংশ নিয়েছিলেন 5 ক্রিকেটার। দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি অনৈতিক কাজে বিরোধিতা করবেন বলেই পরিবর্তন আনা হয় অধিনায়কের পদে। আর এই পরিকল্পনার অংশ হতে $6,000 প্রস্তাবনার কথাও জানান পন্ট। সাথে সাথে বিষয়টি স্বপ্রণোদিত হয়ে আকসুকে জানানোর সাথে নিজের হোটেল রুমে স্পাই ক্যামেরা বসানো এবং ফিক্সিং এর সাথে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের দাবি করেন পন্ট। এছাড়াও ক্রিক ইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো জানান, ম্যাচ গড়াপেটার সাথে জড়িতদের বিপক্ষে তথ্য সংগ্রহের সময় বব উলমারের কথা মনে করে শঙ্কায় ছিলেন তিনি। সেই সাথে দাবি করেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছ থেকে পারিশ্রমিকের $10,000 ছাড়া কিছুই গ্রহণ করেননি তিনি। অন্যদিকে ম্যাচ গড়াপেটার দায়ে অভিযুক্ত না হলেও ইংল্যান্ড দলে এখনো অবাঞ্ছিত কেভিন পিটারসন। তাই বিশ্বকাপের ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে কেপিকে ভাবনার বাইরে রেখেছেন থ্রি লায়ন্স অধিনায়ক অ্যালিস্টার কুক ও কোচ পিটার মুর। আসন্ন সফরে কেভিন আমাদের দলে নেই, তাই তাকে নিয়ে ভাবনারও কিছু নেই। 6 মাস পর টেস্ট খেলতে যাচ্ছি আমরা, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ দলে ফিরতে কেপির একান্ত আগ্রহের পরও জায়গা হচ্ছে না দলে। অন্যদিকে সদ্য ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো সাঙ্গাকারা প্রস্তুতি নিচ্ছেন দ্রুতই সাদা পোশাকও তুলে রাখতে, কিন্তু বিশ্বের কোটি ক্রিকেট প্রেমিকের মতো তা সহজে মানতে পারছেন না শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নাভিন দিশানায়েক। লঙ্কান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শ্রীলঙ্কার ক্রিকেটের স্বার্থে সাঙ্গাকে কমপক্ষে 1 বছর টেস্ট খেলার অনুরোধ জানিয়েছেন তিনি। শায়লা পারভিন, সময় সংবাদ। আহমদ মুস্তফা কামালের পদত্যাগের পর এবার আইসিসির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির প্রধান নিজাম শেঠি। পাকিস্তানের স্থানীয় এক পত্রিকায় প্রকাশিত খবরে এমনটি জানানো হয়। টেস্ট খেলুড়ে দেশের তালিকায় অনুযায়ী পাকিস্তানের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাপ্তদের তালিকায় এগিয়ে আছেন নিজাম শেঠি। তবে সেই নামের তালিকায় পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের নামও উঠে এসেছে। তবে ধারণা করা হচ্ছে পরবর্তী আইসিসি সভাপতি পদে হয়তো নিজাম শেঠিকেই দেখা যেতে পারে। আর সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের জুনের শেষে সভাপতির দায়িত্ব নিতে পারেন শেঠি। যদিও বর্তমান নিয়ম অনুযায়ী মুস্তফা কামালের পদত্যাগের পর বাংলাদেশ থেকেই নতুন সভাপতি নিয়োগের নিয়ম রয়েছে।
আবারও পেছালো বাংলাদেশের পেশাদার ফুটবল লীগ। কাল থেকে শুরু হবার কথা থাকলেও তা শুরু হচ্ছে না। এদিকে এবছরের জুনে বিশ্বকাপ বাছাই পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন লডউইক ডি ক্রুইফ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এদিকে খণ্ডকালীন দলের প্রধান কোচের দায়িত্ব পালন করলেও আবারও দীর্ঘমেয়াদী ডাচম্যানের কাঁধেই দলের দায়িত্ব তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে বাফুফে। বেতন ভাতা নিয়ে বাফুফের সাথে বনিবনা না হয় এশিয়ান গেমসের পর অনেকটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশ ছেড়েছিলেন ক্রুইফ। তারপরও বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব এই ডাচম্যানের কাঁধে তুলে দিয়েছিল বাফুফে। সেখানে বাংলাদেশ ভালো ফল করলে ভাগ্যের শিকে ছেড়ে ক্রুইফের পুরস্কার হিসেবে স্বল্প মেয়াদে আবারও বাংলাদেশ দলের দায়িত্ব পান এই ডাচম্যান। স্বল্প মেয়াদে পাওয়া এই দায়িত্ব শেষ হয়েছে এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলের বাছাই পর্ব শেষ হওয়ার সাথে সাথেই। এবার ফেরার পালা। তবে ফেরার আগে আবারও বাংলাদেশের দায়িত্ব পাবেন কিনা তা জানতেই বাফুফে কার্যালয়ে হাজির হয়েছিলেন ক্রুইফ। বাফুফে সভাপতির সাথে পূর্ব নির্ধারিত মিটিং থাকলেও ফেডারেশন কর্তার ব্যস্ততায় মিটিং সারতে হলো বাফুফের সাধারণ সম্পাদকের সাথেই। আর সেখানেই জানানো হলো আগামী জুনে বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে আবারও বাংলাদেশ দলের দায়িত্ব বর্তাচ্ছে এই ডাচম্যানের কাঁধেই। জুন মাস থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 রাশিয়া, সেটা কোয়ালিফায়ার্সের খেলাগুলো অনুষ্ঠিত হবে। তো সেই খেলাগুলোকে সামনে রেখে আমরা আমাদের কোচদের সাথে আগামী অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করব। তারা যদি জুনে আসেন, জুন অ্যাসাইনমেন্টের জন্য, এবং পরবর্তীতে আমাদের সেপ্টেম্বর মাস থেকে যেহেতু কন্টিনিউয়াসলি বেশ কিছু খেলাধুলা রয়েছে, তো এই জিনিসগুলো কনসিডার করে আমরা আমাদের ফাইনাল ডিসিশনটা নিব, আমাদের কোচদের সাথে কথা বলি। এদিকে বাংলাদেশ দলের দায়িত্ব পালনটা উপভোগ করছেন ক্রুইফও। তাই আবারও স্বল্প মেয়াদে পাওয়া দায়িত্বটাকে ইতিবাচকভাবেই নিলেন এই ডাচম্যান। বাফুফের সাথে আমার চুক্তিটা এমনই, আমি এখানে এসেছি বা তারা আমাকে নিয়ে এসেছে কিনা এটা বড় কোনো ব্যাপার না। বড় কথা হচ্ছে এখানে কাজ আমি বেশ উপভোগ করছি, আর ভবিষ্যতেও আমি এখানে কাজ করতে প্রস্তুত। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দলের দায়িত্ব ক্রুইফের কাছে দেওয়া হলো আগামী মাসে ইন্দো বাংলা গেমসের জন্য কোচের ভূমিকায় কোনো বাংলাদেশিকেই দেখা যাবে বলে জানায় বাফুফে। এসএফ ইকবাল, সময় সংবাদ, ঢাকা। 7টি ওয়ানডে খেলতে শুক্রবার ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। 8 এপ্রিল মিরপুরে প্রথম ম্যাচে দুদলের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। 3 সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই সিরিজের ম্যাচগুলো হবে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে। প্রথম ম্যাচের পর 10 এপ্রিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। 13 ও 14 এপ্রিল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর 18, 21 ও 23 এপ্রিল সিরিজের শেষ 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য সম্ভাব্য সফরসূচি চূড়ান্ত। 7 এপ্রিল প্রথম ওয়ানডে ঢাকা ও খুলনা থাকলেও ভেন্যু তালিকায় নেই চট্টগ্রাম। দেশের বিসিএল বাদ দিয়ে আইপিএল খেলতে ভারতে গেলেন সাকিব আল হাসান। টি-20 এই আসর খেলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস বাড়ানোর দাবি। আমার কাছে মনে হয় না যে বিসিএল থেকে কোনো অংশে কম কম্পিটিটিভ ক্রিকেট হবে। সো কম্পিটিটিভ ক্রিকেট যত বেশি হয় ততই ভালো। আমাদের ফেভারিট হিসাবে টুর্নামেন্ট সিরিজটা শুরু করা উচিত এবং অবশ্যই ওডিআই সিরিজ আমাদেরই জেতা উচিত। পদত্যাগপত্রের ভাষার ভুল ব্যাখ্যা দিয়েছে আইসিসি, দাবি সদ্য বিদায়ী সভাপতি মুস্তফা কামালের। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ নিয়ে জরুরি সভায় বসতে যাচ্ছে বিসিসিআই। বিপিএল ফিক্সিং এ শিহাব ও আশরাফুলের সাথে আরো অনেকেই জড়িত, দাবি ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সাবেক কোচ ইয়ান পন্টের। সাঙ্গাকে আরো 1 বছর টেস্ট খেলতে অনুরোধ লঙ্কান ক্রীড়ামন্ত্রীর। এবং আবারও পেছালো বাংলাদেশ পেশাদার ফুটবল লীগ। শুক্রবার থেকে শুরু হচ্ছে না। জুনে বিশ্বকাপ বাছাই পর্যন্ত কোচ ক্রুইফের সঙ্গে চুক্তি বাড়িয়েছে বাফুফে। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে এসএমএস করে *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।